আমরা যেখানে রেখে গিয়েছিলাম, আমি প্রথমে যদি একটু ডক্টর জাহিদ আপনার কাছেই জানতে চাই যে আপনি যেটা বললেন যেটা একেবারেই গুজব, যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে তুলে দেয়া থেকে শুরু করে সেন্ট মার্টিনে পর্যন্ত মানুষের যাতায়াতের সীমাবদ্ধতা দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু জনমনে এই সংকটটা তৈরি হয়েছে, যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে যে সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে সখ্যতাটা সেটা আসলে কি মানে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে হচ্ছে। আচ্ছা, বন্দরের কথাটা একটু বলি। ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেওয়ার কথা হয়েছে, আমরা সমালোচনা এটা করি যে সরকার এত আগ্রহী কেন, সবার সাথে কথা বলছেন কেন। রাকিব যেটা বললেন যে খুবই ইম্পর্টেন্ট, যে কমিশনের রিপোর্ট, এই কমিশনের অফিস বা করিডোর হোয়াট এভার ইট ইজ, সব রাজনৈতিক দলের সাথে তো কথা বলা দরকার, তাড়াহুড়ো কেন করছে। কিন্তু ডিপি ওয়ার্ল্ড তো পৃথিবীর অসংখ্য পোর্ট অপারেট করে, আমাদের এই সাউথ এশিয়াতে, ইন্ডিয়া পাকিস্তানেও তাদের পোর্ট অপারেট করা আছে, তাই না? তো যদি সেটা করে থাকে সেখানে কি তাদের সব সার্বভৌমত্ব চলে গেছে? উত্তর হচ্ছে না। মিয়ানমার করিডোর দেয়া নিয়ে বা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো, এগুলোর মধ্যে আমাদের সিকিউরিটি রিস্ক আছে। হ্যাঁ, এটা আমেরিকার সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা ডিল হতেও পারে। সেন্ট মার্টিনে আসলে কোনোভাবেই একটা ঘাঁটি হতে পারে না, এটার এই উপায়ই নাই। মানে এখন আলোচনার সুযোগ নেই। এটার আশপাশে যে ডেপথ আছে, জি জি, কোনোভাবে এখানে আমেরিকা ধরুন ওদের নৌঘাটিতে এয়ারক্রাফট ক্যারিয়ার আসে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের যে পরিমাণ ডেপথ প্রয়োজন, ওটার আশপাশে যে প্রশস্ততা না, ওটার ওজন নেওয়ার ক্যাপাবিলিটি, ওটার ডেপথ লাগবে। তো ওর তো যখন একটা নেভাল এখানে একটা বেস করবে, ওর মানে জাহাজগুলো আসবে, ভারী ভারী জাহাজ, ওদের পৃথিবীতে সবচেয়ে বড় জাহাজগুলো তো হচ্ছে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো, তাদের অনেক গভীর পানি প্রয়োজন হয়। সো এটা আসলে একেবারেই অপ্রয়োজনীয় কথা। কারণ হ্যাঁ, এই সংকটটা হয়তো হয়েছে যে কিছুদিন এটা বন্ধ রাখা হয়েছে, আবার খোলা। যদি কথার কথা আমেরিকার বেস যদি হয়, আমেরিকা যদি বেসের কাজ শুরু করে, মানে তথ্য কি আমরা পাবো না? ওখানে যাওয়া বন্ধ করলেই কি এটা বন্ধ হয়ে যাবে? যে কক্সবাজারে তারা আমেরিকার সৈন্যদেরকেও দেখতে পাচ্ছেন হাঁটাচলা করতে। আমি ঠিক হাঁটাচলা করতে এরকম তথ্য দেখি নাই, কিন্তু আমেরিকান সৈন্যরা বাংলাদেশে আসে তো। তাদের যুদ্ধ জাহাজ শুধু আমেরিকা না, রাশিয়ার যুদ্ধ জাহাজ কিছুদিন আগে এসেছিল শেখ হাসিনার সময়ে, বিভিন্ন শুভেচ্ছা সফরে আসে, এসব সমস্যা তো এগুলো আসে, তাদেরকে তারা দেখতেই পারেন, সেটাই সমস্যার কিছু নাই। কিন্তু আপনি যেটা বলছেন, ইয়াস ইট ইজ ট্রু যে আমাদের এই ধরনের অভিযোগ আছে। আর এখানে একটু যোগ করে রাখি, আমাদের রিসেন্টলি ট্যারিফ নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, তাতে আমরা তো হয়তো বাণিজ্যিকভাবে এটা সলভ করতে পারবো না। আমেরিকা রেদার আমাদের কাছ থেকে কিছু সিকিউরিটি ইস্যু আমরা অ্যাড্রেস করি, সেটা চাইছে, সেই কারণে হয়তো এগুলো আরো বেশি ডালপালা মিলছে আর কি। ডক্টর রাকিব, আপনার কাছে জানবো, এই যে বাংলাদেশের উপর শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি, এটি আসলে কি কোনো সখ্যতার লক্ষণ, নাকি আমাদের বন্ধুত্বটা হঠাৎ করে একটু হয়ে গেল, বিলীন হয়ে গেল? দেখুন, আসলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল একজন শাসক, এবং তিনি আগের পিরিয়ডটা করেছেন, এই পিরিয়ডে করেছেন, তার একমাত্র উইপন হচ্ছে আসলে ট্যারিফ। এবং ট্যারিফ করতে গিয়ে সে আসলে মূলত চীন ঠেকানো, আমরা আগে দেখতাম চীন রাশিয়াকে ঠেকানো, আবার আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এটাতে এফেক্টেড হচ্ছে। আপনি দেখুন, বাংলাদেশের জন্য প্রথমে 37% ট্যারিফ ধার্য করা হয়েছিল, 90 দিন এটা স্থগিত থাকলো, তারপর এর মধ্যে নেগোসিয়েশন চলে আমাদের 35%, মাত্র 2% কমেছে। তো এখনও আবার বলা হচ্ছিল যে এটা নিয়ে নেগোসিয়েশন চলতেছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে কি, মানে স্ট্র্যাটেজিক এবং হচ্ছে মিলিটারি, এগুলো নিয়ে আপনার গোপন চুক্তি থাকতে পারে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছে যে এখানে যে চুক্তি বা শর্তগুলো দেওয়া হলো সেগুলো কখনো প্রকাশ করা যাবে না। এর মধ্যে 21 পাতার একটা চিঠি মানে ফাঁস হয়েছে, যে চিঠিতে আমরা দেখতে পেলাম যে আমেরিকা আমাদের অনেক জায়গায় হাত পা বেঁধে দেওয়ার ব্যবস্থা, মানে বিশেষ করে চীন ঠেকাও, চীন থেকে কেনা যাবে না, ওই কেনা যাবে না, অনেক কিছু তার থেকে কিনতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, প্রত্যেকটা সেক্টরে। আপনার শুধুমাত্র বাণিজ্য ক্ষেত্রে একটা মিলিটারি না, আপনার এখানে ফার্মাসিউটিক্যাল, কৃষি, এগ্রিকালচার, অনেক আইটি, অনেক কিছু এটার সাথে জড়িত। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা মনে করি, দেখুন আসলে ট্রাম্প এর সাথে আমাদের কিন্তু টোটাল সম্ভবত এক্সপোর্টের মার্কেট $75-76 বিলিয়ন, তার মধ্যে চীন থেকে আমরা আমদানি করি $26 বিলিয়ন মতো। তো আমরা আমেরিকা থেকে আসলে যেগুলো আমদানি করার মতো পণ্য, অলরেডি কিন্তু আমরা কিছু পণ্য আমদানি করি, আমরা সয়াবিন করি, আমরা হচ্ছে আপনার কটন করি। তো এখন আমেরিকা থেকে এইগুলো করতে গেলেও কিন্তু সে দূরত্বের কারণে এবং যানবাহনের কারণে এটা কিন্তু খরচটা অনেক বেড়ে যায়, এবং আমাদের প্রাইভেট সেক্টরগুলো কিন্তু এটার জন্য তারা কিন্তু অ্যাফোর্ডেবল না, হ্যাঁ, ওই পর্যায়ে। তো সেক্ষেত্রে যদি আপনি এটা ট্যারিফ বাড়াতে, ওদের সাথে যদি আপনি বাণিজ্য বাড়াতেও চান, তো সেক্ষেত্রে ধরেন প্রাইভেট সেক্টর কিন্তু আপনি প্রাইভেট সেক্টর জোর করতে পারবেন না। সুতরাং সরকারি পর্যায়ে 3টি জায়গায় করতে পারে। একটি হচ্ছে ধরেন তেল কেনা, অয়েল। আমরা কিন্তু এই মুহূর্তে যে তেল কিনি, এলএনজি, সেটা আমরা কিনি কাতার থেকে, ওমান থেকে। সম্প্রতি আমাদের ব্রুনাইয়ের সাথে চুক্তি হয়েছে। আর এর বাইরে যদি আপনি কটন কেনেন, কটন কিন্তু মানে সেম মানের কটন আশেপাশে অনেক দেশে পাওয়া যায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। আর একটা জিনিস মূলত আমরা যেটা মনে হয় যে সেটা হচ্ছে কি, ধরেন আমেরিকা আসলে কিছু বিমান, মানে তাদের বোয়িং বেচা কেনার ধান্দা করতেছে, বা এটা দিয়ে করতে পারে। অলরেডি কিন্তু আজকে সরকার ঘোষণা দিয়েছে যে
আপনার বছরে 7 লাখ টন তারা গম কিনবে। গম কেনার চুক্তি এখানে কথা বলা হয়েছে। 7 লাখ 5 বছরে ধরে তারা বছরে 7 লাখ টন গম কিনবে। এই ক্ষেত্রে ধরেন এটা করে এগুলো আগে করতে পারতো, কিন্তু আমাদের সরকার কেন যেগুলো করলো না। তো এই জাতীয় কিছু প্রস্তাব আমেরিকাকে দিয়ে হয়তো ট্যারিফটা কমানো সম্ভব। আমরা অলরেডি দেখেছি যে ভারত সম্ভবত 11.11% তারা নিয়ে আসবে। তো বাংলাদেশের ক্ষেত্রে সাথে যদি তারা এরকম কিছু নেগোসিয়েশন করে এটাকে 15-20% যদি আনতে পারে, তাহলে আমি মনে করি এটা একটা মোটা দাগে সাফল্য। কারণ না হলে আমাদের সামনে একটা ইকোনমিক ডিজাস্টারের একটা বড় সংখ্যা রয়েছে আর কি। কারণ আমাদের গার্মেন্টসটা আমরা কিন্তু এককভাবে গার্মেন্টসে সবচেয়ে বেশি আমাদের আসে ইউএসএ থেকে, এবং শুধু তাই না, আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কিন্তু এখন ইউএসএ থেকে। এবং আমরা ইউএসএ প্রতি এত ডিপেন্ডেন্ট, আর আমাদের গার্মেন্টস সেক্টরটা এমন ডিপেন্ডেন্ট, আমাদের এখানে 43 লক্ষ শ্রমিক, তার মধ্যে 70% হচ্ছে নারী। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের এই গার্মেন্টস সেক্টরের সাথে অনেকগুলো লোকাল ইন্ডাস্ট্রি ব্যাংকগুলো জড়িত। হ্যাঁ, আমরা অলরেডি কিন্তু আমাদের 9-10টা ব্যাংক কিন্তু এমনি দুর্বল ব্যাংক। তো নতুন করে যদি আবার এই ধরনের কোনো সমস্যা আমরা পড়ে, তাহলে বাকি ব্যাংকগুলো খুব কলাপস হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা একটা সামনে একটা বড় ইকোনমিক ডিজাস্টার দিয়ে যেতে পারে। আমেরিকা কি এটাকে আমাদের ওই নির্ভরতার কারণেই কি আমাদের ট্যারিফটা এত বেশি, মানে শুল্কটা এত বেশি চাপিয়েছে? আমার ধারণা এটা, দেখুন আসলে আমেরিকার এখন মেন যে ফোকাস ডোনাল্ড ট্রাম্পের, সেটা হচ্ছে কি আসলে চীন ঠেকাও। তো আসলে এখন দেখুন এখানে চীনের সাথে এখানে বার্মা অ্যাক্ট বা আরাকান মিয়ানমার কেন্দ্রিকেরা যে ইস্যুগুলো চলতেছে, তো সেখানে ধরুন বাংলাদেশের সাথে চীনের একটা দূরত্ব তৈরি করা বা চীন থেকে সরে আনার ব্যাপারে হয়তো আমেরিকা এই ধরনের কোনো মানে পদক্ষেপ তারা নিচ্ছে, এটাই হয়তো সরকারকে চাপ দিচ্ছে। আর এক্ষেত্রে আসলে ডিলিংগুলো হয় আসলে মূলত ধরুন একটা অনির্বাচিত সরকারকে অনেক ধরনের চাপ দেওয়া যায়। হ্যাঁ, নির্বাচিত সরকারকে সে চাপ দেওয়া যায় না, এবং অনির্বাচিত সরকার এসব ধরনের ডিলিংসও সাধারণত খুব বেশি দেখা যায় না। তো সেক্ষেত্রে ধরুন আমরা যতদিন এই সরকারটা বেশি প্রলং করবে, ততদিন এই সরকার এই চাপগুলো আর বাড়বে। তো আমরা মনে করি যে এগুলা সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমাদের একটা দ্রুত নির্বাচনের দিকে হাঁটা উচিত। এছাড়া আমাদের কোনো আপনিও কি একই মনে করছেন যে যুক্তরাষ্ট্রের এই মানে অধিক শুল্ক আমাদের উপর চাপিয়ে দেওয়ার রিজনটা কি হতে পারে? আসছি, তবে রাকিবের লাস্ট কথাটার সাথে খানিকটা দ্বিমত করি। সেটা হলো ট্রাম্পকে আমি একটা প্রশংসা করি, ট্রাম্পের ইমানের জোর আছে, উনি যা বলেন উনি তা করেন। এই যে লাস্ট 14টা দেশের ট্যারিফ ঠিকঠাক মতো আগের মতো রেখে দিল প্রায়, এর মধ্যে জাপান এবং সাউথ কোরিয়া আছে, তার অতি বন্ধু, ওখানে নির্বাচন, ওখানে সব ঠিক আছে, কিন্তু তারপরও তাকেও সে ছাড়ে নাই। জাপান সাউথ কোরিয়াকে যখন ছাড়ছে না, তখন বুঝতে হবে যে ট্রাম্প আসলে আমাদের নির্বাচন হয়ে গেলেও খুব বেশি ভালো কিছু হবে না। এটা হলো এক। দুই হচ্ছে, আমি রাকিবের সাথে এই জায়গায় খুবই একমত, কারণ বাংলাদেশের মানে আমাদের ট্রেড ডেফিসিট কত, আমাদের $8 বিলিয়ন আমরা ইম্পোর্ট মানে এক্সপোর্ট করি ওদেরকে, মানে আমেরিকা ইম্পোর্ট করে আমাদের কাছ থেকে, আর আমরা ইম্পোর্ট করি আমেরিকা থেকে সাকুল্যে $2 বিলিয়ন মতো। সো আপনি এটাকে ওর কাছাকাছি যাওয়া, মানে আরও মানে $6 বিলিয়ন আপনি ওর কাছ থেকে ইম্পোর্ট করবেন যদি মনে করেন, আরও $4 বিলিয়ন ইম্পোর্ট বাড়াতে হয়। বেসরকারি ইম্পোর্ট আসলে 4টা জিনিস আমরা মূলত করি, সয়াবিন করি, কটন করি, আমরা লোহা করি এবং গ্যাস করি, এলএনজি আবার সরকার করে। সরকার এলএনজি কেনা বাড়াতে পারে, কিছু গম কিনছে, 7 লাখ টন গম কিনে টিনে খুব বেশি হবে না। এখন বোয়িং আপনি বিমানের যন্ত্রাংশ কিনবেন, বিমান আবার কিনতে হবে, হতে পারে আমাদের হয়তো চাহিদা আছে, আমরা এয়ারবাস থেকে কেনার আলোচনা করছিলাম শেখ হাসিনার সময়, এটা এখন বোয়িংয়ে গেল। আমরা যদি কি আবার যুদ্ধাস্ত্র কিনবো, সেটা যদি করি, ওর সাথে আবার সামরিক চুক্তি আছে, আকসা বিশেষ করে জিসমিয়া চুক্তি সাইন করতে হবে। সো অনেক জটিল ব্যাপার। সো আমেরিকা, আমি যেটা ধারণা করি, আমেরিকা বুঝতে পারছে যে আমরা ট্রেড দিয়ে আসলে এই নেগোসিয়েশন করতে পারবো না। আমি যতই সরকারি পর্যায়ে এলএনজির পুরোটাও যদি ওখান থেকে কিনি, আমরা যদি প্রচুর গম কিনি সরকারি পর্যায়ে থেকে, আর আমরা প্রাইভেটগুলোতে তো অলরেডি 0 ট্যারিফ ছিল, কটন এবং সয়াবিনে 0 ছিল, লোহা এবং এলএনজিতে 4 আর 5% ছিল, এটা তেমন কোনো ট্যারিফ, এটাকে 0 করলে এটা অনেক বেড়ে যাবে না। তাহলে আমেরিকা এটার বিনিময় হিসাবে আমার ধারণা কোনো সিকিউরিটি ইস্যু সে চাইবে এটা করতে। বিশেষ করে আমেরিকা থেকে ফিরে রেল যে উপদেষ্টা আছেন, জ্বালানি উপদেষ্টা আছেন, তিনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন আমেরিকা বাংলাদেশের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করতে চায়, যার মধ্যে সিকিউরিটি খুব সিরিয়াসলি আছে, স্ট্র্যাটেজি খুব সিরিয়াসলি আছে। এর মানেই হলো আসলে চায়না কন্টেইনমেন্টের জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের ঢোকা, অস্ত্র কেনা, মিয়ানমারের ক্ষেত্রে বাংলাদেশের যে যে জিনিস আমেরিকাকে দিতে পারে, সেগুলো নিয়ে তারা ট্রেড অফ করবে সম্ভবত। এটাই হলো মূল কারণ, চাপ দিয়ে চায়না থেকে সরিয়ে আনা, প্লাস চায়নাকে কন্টেইন করার জন্য বাংলাদেশকে আমেরিকার সাথে কাজ করতে রাজি করানো। আজকে আমরা যত আলোচনাই করি, আমরা কিন্তু ঘুরে ফিরে আমাদের মাথার মধ্যে আবার সেই উত্তরার মাইলস্টোন কলেজের ঘটে যাওয়া ঘটনাটাই আমাদের মাথায় আসছে। আমি আবারও একটু ওই আলোচনায় একটু যদি ফিরতে চাই, এখন এই মুহূর্তে বাচ্চাগুলোর যে শঙ্কা অবস্থায় আছে, আসলে এদের মধ্যে কত % শঙ্কামুক্ত হতে পারে বলে ধারণা করছেন? যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলছেন, জরুরি ইনফ্রাস্ট্রাকচার বা জরুরি ব্যবস্থাগুলোরও স্বল্পতা আছে। দেখুন আসলে এটা সামনাসামনি দেখলে হয়তো ভালো, তো আমরা তো আসলে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখলাম। দেখুন আসলে এখানে আমি যেটা বললাম, যে বাচ্চাগুলো ধরুন শ্বাসনালী পড়ে গেল বা শরীরের একটা
মেডিকেল সায়েন্সে কথা আছে যে যাদের বার্ন পেশেন্টদের ক্ষেত্রে রুলস অফ 9, তো রুলস অফ 9 যে কত পার্সেন্ট পড়ে গেল, সুপারফিশিয়াল, ইন ডেপথ, ইন্টারনাল অর্গানও কতটুকু ইফেক্টেড হলো, তো সেটা আসলে পরিমাপ করে আসলে বলাটা খুব কঠিন, কিন্তু না দেখলে বলাটা খুব কঠিন। কিন্তু দেখুন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে হতাহতের সংখ্যা অনেক বাড়বে, এটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। কারণ হচ্ছে কি দেখুন যে ধরনের ড্যামেজ হয়ে গেছে এবং যে ধরনের মানে আক্রান্ত সংখ্যা বাড়তেছে এবং ইনজুর্ড সংখ্যা, তো সেটা আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, আমাদের কিন্তু ডাক্তারের সংকট নেই, হ্যাঁ, তো আমাদের অনেকগুলো বার্ন ইনস্টিটিউট রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের বাইরে যেটা ঢাকা মেডিকেলে, সেটার বাইরে আরও 5টা সরকারি বার্ন ইনস্টিটিউট রয়েছে। তো সেই জায়গা থেকেও সেগুলো কিন্তু প্রতুল জায়গা রয়েছে, হ্যাঁ, বা সেই সেট আপ কিন্তু রয়েছে, কিন্তু হলেও কিন্তু যারা হতাহতের ঘটনা বা পুড়ে যাওয়ার ঘটনা তা তো পুড়ে গেল। এখন সেই জায়গা থেকে আসলে এটা মানে আমি খুব আশঙ্কা দেখতেছি যে হতাহতের সংখ্যা হয়তো 100 ছাড়িয়ে যেতে পারে, এটা আমার আশঙ্কা। জি জি ডক্টর জাহিদ, আমি আপনার কাছ থেকেও একই ব্যাপারে একটু জানতে চাইব যে আমরা আসলে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিতে পারি। আমাদের খুব বেশি কিছু নেওয়ার নেই। যেমন ধরুন বার্নের পেশেন্ট সম্পর্কে যেটা বললাম, আমাদের অভাব আছে, আমাদের ফ্যাসিলিটিসের অভাব আছে, তারপরও মানে টপ উন্নত দেশের পর্যায়ে নেই। কিন্তু বার্ন পেশেন্টদের ক্ষেত্রে একেবারে মেডিকেলের টেক্সট বুকগুলোতে লেখা আছে আপনার কতগুলো অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের পর তেমন কোনো প্রসেস আসলে কাজ করে না যে এদেরকে বাঁচানো যাবে, এই সম্ভাবনা থাকেই। সুতরাং আমাদের কিছু আমরা চেষ্টা করব, কিন্তু সব কিছুর পরও আসলে আমরা এটিকে একটা দুর্ঘটনা বলছি, কিন্তু দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা শুরুতে ওই যে কতগুলো আলোচনা ছিল, সেটা হচ্ছে আমাদের রাকিব উল্লেখ করেছেন যে আমাদের একটা প্রশিক্ষণ বিমান, কোথায় আমরা প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ বিমানের কারণটাই কিন্তু এটা কতটুকু আওতার মধ্যে স্কুল কলেজ বা কিভাবে থাকবে। কিন্তু তার চাইতে জরুরি কথা আমি শুরুতে যে কথা বলেছি, প্রশিক্ষণ বিমানের প্রশ্ন না, আমাদের এই বিমানগুলো যে পরিস্থিতি, যে অবস্থা, এগুলোতে সবচেয়ে ট্রেইনড পাইলটও এই রকম বিমান দিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। এটা খুব দ্রুত বাংলাদেশ এটা করতে। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি, বাংলাদেশে যখনই সামরিক বাহিনীর পেছনে খরচের আলাপ আসে, বিশেষ করে আমরা যখন যুদ্ধাস্ত্র সংগ্রহ করব, আমাদের দেশেরই কিছু মানুষজন খুবই শোরগোল করেন যে আমরা কেন এটা খরচ করছি। আমরা তো শুধু সামরিক বাহিনী না, আমরা কিন্তু স্বাস্থ্য খাতেও দেখলাম একদম ঘাটতি আছে। আমি বলছি, আমরা যেহেতু এটার কথা বলছি, আমাদের এই মানে এত না হয় আমাদের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, কিন্তু আমরা একটা খুবই কনফ্লিক্টিং পৃথিবীতে এখন বসবাস করি, খুবই কনফ্লিক্টিং পৃথিবী, এবং সামনের পৃথিবী খুবই ভলেটাইল হয়ে উঠছে, এবং আমাদের এই জোন হয়ে উঠছে একেবারে এটার মূল জায়গা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চায়না কন্টেইনমেন্ট। ইভেন মিয়ানমারের সাথে আমাদের একটা যুদ্ধ লেগে গেলে আর উই প্রিপেয়ার্ড এনাফ, আমার সন্দেহ আছে। সেজন্যই বলছি, আমি ভারতের কথা বাদই দেই। সুতরাং আমাদের এই জিনিসগুলো খুব দ্রুত করতে হবে, কারণ আমরা যাতে কোনো রকম, শুধুমাত্র এটা রাষ্ট্রের সম্পদ খরচ না, মানুষের জীবন না, সব দিকে লস, একটা ভীষণ খরচ করে আমরা এই ধরনেরই আশাবাদ ব্যক্ত করছি। ডক্টর জাহিদ এবং ডাক্তার রাকিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য।